আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, কাছে দূরে যারা যেখান থেকে আমার আজকের এই এপিসোডটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনাদেরকে এই নববর্ষ 2025 এর শুভেচ্ছা জানানো হয়নি, তাই আজকে দেরিতে হলেও আপনাদেরকে আমি নববর্ষের অভিবাদন জানাচ্ছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন যে আমি পেশাগতভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার এবং সেই সুবাদে আমি আজকের এই ভিডিওটি বাংলাদেশের মেরিন কমিউনিটির উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য ধারণ করছি। তাই আপনারা যারা এই কমিউনিটির বাইরে তারা অবশ্যই দয়া করে এই ভিডিওটি স্কিপ করে যান, কারণ এই ভিডিওর বিষয়বস্তু আপনাদের সাথে সংশ্লিষ্ট নয়। আর যারা মেরিন কমিউনিটির সাথে সংশ্লিষ্ট রয়েছেন আমি অনুরোধ করব যে আমার আজকের এই ভিডিওটি আপনারা কিছু শুনুন মনোযোগ দিয়ে, এবং আপনাদের নিজস্ব কিছু মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশ মেরিন অফিসার অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে কিছু কথা চলছিল। সেরই পরিপ্রেক্ষিতে নির্বাচনের যে ভোটার লিস্ট সেটার হালনাগাদের জন্য কিছু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের মেরিন কমিউনিটিতে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে, এবং এর সাথেও কিছু হতাশার কথাও আমরা দেখতে পাচ্ছি। আমি নিজেও কিছু কিছু বিষয়ে একটু হতাশ হয়েছি, কারণ আমাদের এই প্রাণের সংগঠন বোমার কাছ থেকে আমরা অনেক কিছু প্রত্যাশা করি। হয়তো প্রত্যাশা অনুযায়ী আমাদের প্রাপ্তিটা ওই রকম নেই, কিন্তু তারপরেও আমরা চাই যে এটা আমাদের কথা শুনুক এবং আমাদের প্রত্যাশা অনুযায়ী চলুক। তা আমি কিছু নোট করেছি। বেশ কিছুদিন যাবৎ এই বোমার ইলেকশন নিয়ে বিভিন্ন জনের মতামত আমি দেখেছি, পড়েছি, এবং সেই মতামতগুলি কিছু আমার কাছে ভালো লেগেছে এবং কিছু মনে হয়েছে যে এটা হয়তো গ্রহণযোগ্য নয়। তা আমি আজকে যে মতামতগুলি দিব সেটা আমার একমাত্র ব্যক্তিগত একান্ত মতামত। আপনারাও আপনাদের মতো করে মতামত তৈরি করুন এবং এই সংগঠনটিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে আপনারা আপনাদের নিজস্ব অবস্থান থেকে অবদান রাখুন। প্রথমেই যেটা বলতে চাচ্ছি, নতুন ভোটারদের বিষয়ে। যে কোনো একটা সংগঠনের ইলেকশনের আগে স্বাভাবিকভাবে ভোটারের সংখ্যা বেড়ে যায়, এবং এটাই তো একটা নিয়ম। যেমন বাংলাদেশে যেমন যখন ভোটার হয় তা ভোটার হালনাগাদ হয়, তখন যারা নতুন ভাবে ভোটার জন্য এলিজিবল হয় তারা সেখানে লিপিবদ্ধ হয়। কিন্তু আমরা এখানে দেখলাম যে একটা নির্দিষ্ট ডেট পর্যন্ত, যেমন 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত যারা মেম্বার হয়েছে এবং যারা ওই সময় পর্যন্ত তাদের মেম্বারশিপে সাবস্ক্রিপশন ফি জমা দিয়ে আপডেট করে নিয়েছে, তারাই শুধুমাত্র ভোট দিতে পারবে। আমাদের এই বোমা সংগঠনের উদ্দেশ্যটা কি? একটা বিস্তর মেরিন কমিউনিটি, অফিসার কমিউনিটি এই সংগঠনের বাইরে। এই নির্বাচনের সময় তো এই সমস্ত মানুষগুলিকে আমরা নিয়ে আসতে পারতাম একটি ছাতার তলে, কিন্তু আমরা তাদেরকে কি করতেছি না, আন্তরিকভাবে গ্রহণ করতেছি না। এটার উদ্দেশ্য কি আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমার যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিতে মনে হচ্ছে যে এটার উদ্দেশ্য কখনোই মহৎ হতে পারে না। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে অনলাইন ভোটার। অবশ্যই এটা আমাদের জন্য প্রযোজ্য। আমাদের যে জবটা সেটা অন্য কোনো জবের মতো না। আমরা আমাদের জবের অবস্থান এক এক সময় এক এক জায়গায় থাকে। তাহলে সেইখানে কি হয়, আমরা কখনো দেশে থাকি, কখনো বিদেশে থাকি, আবার কখনো ঢাকার বাইরেও থাকি। তাহলে অনেকের পক্ষে এই ভোটের দিন ভোট দেওয়াতে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু আমরা যদি অনলাইন ভোটারটা রাখি তাহলে দেখবেন যে অনেক মানুষ এখানে অংশগ্রহণ করতে পারবে। এখন বলতে পারি যে অনলাইন ভোটারে অনেক ধরনের ফ্রড হইতে পারে। হ্যাঁ, হইতে পারে। আমাদের ব্যাংকিং এও কিন্তু আমরা অনলাইন ট্রানজেকশন করছি। সেখানে আমরা যদি একটা সফটওয়্যার জেনারেট করতে পারি, যে ডাইনামিক যে পাসওয়ার্ড যদি জেনারেট হয়, তাহলে কিন্তু আমাদের এই যে ফ্রড যে ভোটিং সিস্টেম সেটা কিন্তু অনেকটা দূর হয়ে যাবে। আবার অনেকে যারা উপস্থিত থাকতে পারছে না তারা কিন্তু তাদের প্রতিনিধির মাধ্যমে ভোট দিতে পারে। তো এই বিষয়গুলি আমি আমাদের বোমার যে নির্বাচন কমিশন রয়েছে তাকে আমি সদয় দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এই বিষয়ে আরো চিন্তা করেন এবং একটা যুগোপযোগী সিদ্ধান্ত নেন। না হলে আপনাদের এই সিদ্ধান্তগুলি আমাদের যে সাধারণ যে ভোটার রয়েছে তাদের কাছে কিন্তু খুবই গ্রহণযোগ্য হচ্ছে না। এরপরে যে জিনিসটা হচ্ছে যে নির্বাচনটা কখন হবে। শোনা যাচ্ছে যে এই নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হবে। নতুন করে যারা এই নির্বাচনে প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন তারা পর্যাপ্ত সময় পাবে না। তাদেরকে পর্যাপ্ত সময় দেওয়া হোক। তারা নিজস্ব ম্যানিফেস্টো তৈরি করবে, তাদের জব লিস্ট তৈরি করবে, প্রায়োরিটি জব
তারা কিভাবে এই এই অল্প সময়ের ভিতরে তারা নির্বাচনের প্রস্তুতি নেবে, এটা আগের থেকেই আমাদের সকল মেম্বারদেরকে জানানো উচিত ছিল যে আমরা অমুক তারিখে একটা নির্বাচন সংগঠিত করতে যাচ্ছি। অ্যাটলিস্ট 3 মাস সময় দেওয়া উচিত ছিল। এরপরে যে জিনিসটা বলতে চাই সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে বোমার সদস্য সংখ্যার ভিতরে আমাদের মেরিন ফিশারিজ একাডেমি বা অন্যান্য প্রাইভেট একাডেমি বা ডাইরেক্ট এন্ট্রি যে সমস্ত মেরিন অফিসার রয়েছে বা ইঞ্জিনিয়ার রয়েছে তাদের প্রতিনিধিত্ব খুবই কম পরিলক্ষিত হচ্ছে। আমাদের উচিত যে সকল মেরিনারদের একটা অভিভাবক প্রতিষ্ঠান হিসাবে এই বোমাকে তার ইমেজকে গড়ে তোলা। তাহলে এটা যদি আমরা অবশ্যই গড়ে তুলতে চাই তাহলে অবশ্যই আমাদের এই সমস্ত সেক্টরে যে সমস্ত মেরিনার ভাইয়েরা রয়েছে বা মেরিনার আমার সিনিয়র রয়েছেন বা আমার সহকর্মীরা রয়েছেন আমাদেরকে এই বোমার আন্ডারে নিয়ে আসতে হবে, তাদেরকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে হবে। কিভাবে সুযোগ দেওয়া যায় সেটা আপনারা ভালো জানেন, তারপরেও আমি শুধু একটা বলতে চাই যে সম্মান দিতে হবে, সম্মান দিলেই সম্মান পাওয়া যায়, তাদেরকেও সম্মান দিতে হবে, তাহলেই তারা এটাকে আপন ভাবতে শুরু করবে এবং এটাকে আরো গতিশীল করার চেষ্টা করবে। 3 নাম্বার হচ্ছে যে আমার এই বোমার অর্থনৈতিক স্ট্রাকচার। এই বোমার অর্থনৈতিক স্ট্রাকচারটা কি আসলে সাধারণ মেম্বার হিসাবে আমার কাছে অতটা ক্লিয়ার না, হয়তো আমি এই সংগঠনের পিছনে ওইভাবে সময় দিচ্ছি না, যার কারণে আমি জানতে পারি না যে এটার অর্থনৈতিক স্ট্রাকচারটা কি। তারপরে আমি বলবো যে একটা সংগঠনের সার্থকতা ঠিক তখনই আপনি ভালোভাবে পরিলক্ষিত হবে বা উপস্থাপন করা যাবে যদি সেই সংগঠনটা আর্থিকভাবে স্টেবল হয় বা আর্থিকভাবে স্বাবলম্বী হয়। তাহলে আমাদের উচিত যে এই সংগঠনটাকে কিভাবে আর্থিকভাবে আরো স্বাবলম্বী করে গড়ে তোলা যায়। নেক্সট যে কনসার্ন ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কমিটিতে যে মেম্বার সংখ্যা সেটা বাড়াতে হবে, অবশ্যই এটা বাড়াতে হবে, কারণ এখানে যে যে মেম্বার কমিটিতে যারা রয়েছেন তারা এখানে ফুল টাইম সময় দেওয়া সম্ভব নয়। এই জন্য কমিটির আকারটা যদি বড় হয় এবং কমিটিকে যদি সাব কমিটি করে দেওয়া যায় তাহলে দেখা যায় অনেক ধরনের কাজে গতিশীল আসবে। আবার অনেকে এই কমিটিতে রয়েছে জাহাজে থাকবেন, কারণ জাহাজে যারা রয়েছেন তাদের প্রতিনিধিত্ব ছাড়া এই কমিটি কখনো সাকসেসফুলি রান করতে পারবে না, এবং এই কমিটিটাকে অবশ্যই তার পরিধি বা পরিসর বাড়াতে হবে। এর পরিপ্রেক্ষিতে আমি কিছু প্রস্তাবনা দেখছি আমার, যেমন ঢাকা এবং চিটাগংয়ে দুইটা আলাদা সাব কমিটি হতে হবে এবং এই মেম্বারগুলি বেজোড় সংখ্যা 7 বা 5 এই ধরনের মেম্বার দিয়ে একটা সাব কমিটি গঠন করতে হবে। এই চিটাগং বা ঢাকা কেন্দ্রিক যে ওয়ার্কিং কমিটি বা সাব কমিটি হবে সেটা এভরি 3 to 4 মান্থ তারা একটা মিটিং করবে। সেই মিটিংয়ে তারা গত 3-4 মাসে কি কাজ করেছে বা আমাদের বোমা কি কাজ করেছে বা কি ধরনের অগ্রগতি হয়েছে সেটা আমাদেরকে পর্যালোচনা করে জানাবে এবং আগামীতে আমাদের প্রায়োরিটি যে জব কি সেটাও আমাদেরকে জানাবে। অনেক সময় দেখা যায় যে ভিসা রিলেটেড জব আমাদের প্রায়োরিটি হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো একটা জাহাজ জলদস্যুর শিকার হয়েছে তখন সেটা আমাদের প্রায়োরিটি জব হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আমাদের ক্যাডেট ভর্তি বা ক্যাডেটের যে সংখ্যা এইটা নির্ধারণ করার জন্য একটা প্রায়োরিটি জব তৈরি হয়ে যায়। তো এই জন্য আমাদের প্রতি 3 বা 4 মাস পর পর ঢাকা এবং চিটাগংয়ে আমাদের যদি এই ধরনের একটা মিটিং কল করা হয় তাহলে অনেকে এটার সাথে যুক্ত হবে, আগ্রহ হবে এবং দেখা যাবে যে যেই সময় জাহাজে ছিল সেই সময় যদি মিটিংটা না পায় তাহলে পরবর্তী সময় জাহাজ থেকে আসার পরেও সেই মিটিংটা সে অ্যাটেন্ড করতে পারবে এবং এই মিটিংয়ে অ্যাটেন্ড করার দ্বারা সে এই সংগঠনের ভিতরে আরো দৃঢ়ভাবে গুণগতভাবে এই সংগঠনের যে পরিচালনা সেটার ভিতরে সে অংশগ্রহণ করতে পারবে। নেক্সট যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট এবং সেক্রেটারির ভিতরে আমাদের কনফিউশন দূর করার জন্য বাই রোটেশন ডেক ইঞ্জিনের যে ব্যাপারটা রয়েছে, ডেক ইঞ্জিন থেকে বাই রোটেশনে আমরা প্রেসিডেন্ট বা সেক্রেটারি এরকম নির্বাচনের একটা ঘটতে পারি এবং এটা যদি খুব মানে লম্বা সময় ধরে যদি করতে না চায় তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা যাতে রান করে। এরপরে আমাদের নেক্সট যে কাজটা করা উচিত বলে আমি মনে করি সেটা হচ্ছে আগামী 5 বা 6 বছরের জন্য আমাদের মেইন কার্য কমিটির টপ 4 এর ভিতরে আমাদের ফিশারিজ একাডেমির একটা প্রতিনিধি আমাদের রাখতে হবে। প্রেসিডেন্ট, সেক্রেটারি, সহসভাপতি বা যুগ্ম সাধারণ সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি এই সমস্ত পদে আমরা চাবো যে ডাইনামিক যে ফিশারিজ একাডেমির যে প্রতিনিধি রয়েছে বা মেম্বার রয়েছে তাদের মধ্য থেকে কিছু এখানে আমাদের অবশ্যই ইনক্লুড করতে হবে। যখন 5-6 বছর ধরে
সেই একাডেমির প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করবে, তারপরে তাদের মধ্যে একটা কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে, তাদের মধ্যে সেই আস্থা বা ট্রাস্টটা চলে আসবে যে না তারা এখানে অবদান করতে পারছে। এরপরে আমরা এই নিয়মটাকে উইথড্র করে দিতে পারি যে ঠিক আছে এটা এখন থাক, এটা সবাই তখন সবার জন্য, সেটা প্রাইভেট মেরিন একাডেমি, সরকারি বেসরকারি, তারপর ফিশারিজ, এদের মধ্যে কোনো ভেদাভেদ রাখা যাবে না। হয়তো কিছুদিনের জন্য তাদেরকে সেই সুযোগটা দিতে হবে যাতে এই সংগঠনকে তারা আত্মস্থ করতে পারে, এরপরে তারা এই নিয়মটা রাখার দরকার নয়, তখন সবাই সমান মেম্বার হিসেবে কাজ করবে। আমাদের মেরিন সেক্টরে যারা টপ 4 র্যাঙ্কে রয়েছে তাদের মধ্যে থেকে একটা সাব কমিটি করতে হবে, এবং যারা জুনিয়র র্যাঙ্ক রয়েছে তাদের মধ্যে থেকে একটা সাব কমিটি করতে হবে। তো এটাকে আমি বলতে পারি যে একটা ম্যানেজমেন্ট সাব কমিটি, একটা অপারেশনাল লেভেল সাব কমিটি। কেন? কারণ জুনিয়রদের চাহিদা থাকে অন্যরকম এবং সিনিয়রদের চাহিদা থাকে অন্যরকম। তো এখন চাহিদার কথা বা তাদের যে দাবি দেওয়া এগুলি বা মেরিন সেক্টরের উন্নয়নের জন্য তাদের কি দৃষ্টিভঙ্গি, তাদের কি চাওয়া বা তারা কিভাবে এটাতে অংশগ্রহণ করতে পারে, অবদান রাখতে পারে, সেটা ভিন্ন। এই জন্য তাদেরকে আলাদা আলাদা ভাবে সুযোগ দিতে হবে, এবং এই কমিটি যে প্রস্তাবনাগুলি কনক্লুড করবে সেই প্রস্তাবনাগুলি আমাদের যে প্রেসিডেন্ট এবং সেক্রেটারিদের সহ যে জেনারেল মিটিং হবে সেই মিটিং এ তারা এটা পর্যালোচনা করে দেখবে যে হ্যাঁ এর মধ্যে থেকে কি কি জিনিস তারা সহজে কাজে পরিণত করতে পারে, আবার কি কি জিনিস ডিবেট টেবিলে নিয়ে যাওয়া যায়। যে হ্যাঁ এই একটা প্রস্তাবনা আসছে, চলেন আমরা সবাই মিলে আলোচনা করি, ডিবেট করি যে এটা কি ভালো হইতে পারে, কি খারাপ হতে পারে। ডিবেট করলেই সেটা থেকে একটা ভালো কিছু আসবে। কিন্তু আমরা যদি জুনিয়রদের প্রবলেমকে অ্যাড্রেস না করি বা সিনিয়রদের প্রবলেমকে অ্যাড্রেস না করি বা দুইজনের প্রবলেমকে একীভূত করার চেষ্টা করি, তাহলে তাদের কাছ থেকে আমরা স্বতঃস্ফূর্ত সমর্থন বা অংশগ্রহণ পাবো না। এরপরে আছে শোর বেস জব। যারা শোর বেস জব করছে এবং যারা সি বেস জব করছে তাদের মধ্যে কমিটিতে একটা ভারসাম্য রাখতে হবে। এরপরে আছে আমাদের বয়স ভিত্তিক একটা কমিটি। আমাদেরকে অবশ্যই বয়স ভিত্তিক একটা কমিটি, সাব কমিটি করতেই হবে, এটার কোনো বিকল্প নাই। কারণ হচ্ছে আমাদের মেরিন সেক্টরে আমরা প্রায় সময় দেখি যে আমরা সিনিয়রদের সাথে বা জুনিয়রদের সাথে অত সহজে মিশতে পারি না। আমাদের সমসাময়িক 10 ব্যাচের ভিতরে আমাদের মনস্তাত্ত্বিক অনেকগুলি ব্যাপার আমাদের সাথে ম্যাচ করে, এরপরে দেখা যায় যে অনেক ব্যাপারগুলি ম্যাচ করে না। এই জন্য আমরা চাবো যে বয়স ভিত্তিক একটা প্রতি 10 বছরের একটা গ্যাপে একজন করে সাব কমিটি করে দেওয়া হোক। এরপরে রয়েছেন যারা নির্বাচনের প্রতিনিধি করবেন, তাদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট কর্ম পরিকল্পনা বা ম্যানিফেস্টো আমাদেরকে দিতে হবে। আমাদের সাধারণ ভোটারদের কাছে লিখিত আকারে সেই ম্যানিফেস্টোটা দেওয়া উচিত, কারণ পরবর্তী সময় আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে পারবো যে এই ম্যানিফেস্টো অনুযায়ী আপনি কি কাজ করেছেন, আপনি কেন সফল হন নাই। কারণ সব কাজে উনি করতে পারবে এরকম কোনো গ্যারান্টি নাই, কিন্তু কাজ করার ওনার সৎ উদ্দেশ্য বা ওনার দক্ষতা আছে কিনা সেটা ওনাকে নির্ধারণ করতে হবে, এবং এই অনুযায়ী ওনাকে জবাবদিহির আন্ডারে আনতে হবে যে আপনি কেন এই কাজটি করতে পারেননি। অবশ্যই সম্মানের সহিত এটা করতে হবে। এখানে কেউ কারোকে জোর করে কোনো কিছু চাপাই দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনাদের জনপ্রিয়তা কমে যাবে, আপনাদের যে সুনাম সেটা নষ্ট হয়ে যাবে। এরপরে আমার প্রস্তাবনা রয়েছে আমাদের মেরিন কমিউনিটি যারা যারা ম্যানিং এজেন্সির সাথে জড়িত রয়েছেন তাদেরকে নিয়ে একটি সাব কমিটি করতে হবে, কারণ তারা আমাদেরকে অনেক ধরনের গাইডলাইন দিতে পারে যে কিভাবে আমাদের এই জব মার্কেটটা ইমপ্রুভ করতে পারে, তারা কি ধরনের প্রবলেম ফেস করছেন, এই প্রবলেমকে বোমা বা সাধারণ মেম্বাররা কিভাবে সহযোগিতা করতে পারে। এর মধ্যে একটা আমার পয়েন্ট হচ্ছে যে ছেলেপেলেগুলি পালিয়ে যাচ্ছে, এই পালিয়ে যাওয়ার কারণে আমাদের দেশের মেরিনারদের যেমন সুনাম নষ্ট হচ্ছে এবং এই এজেন্সিগুলো কিন্তু বিপুলভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে তাদের প্রবলেমগুলি অ্যাড্রেস করি তাহলেই এটা সম্ভব। আমরা যদি শুধু ম্যানিং এজেন্সির উপর এটা যদি চাপিয়ে দেই, আবার শুধুমাত্র যদি একটা সিমেন্টের উপর একটি চাপিয়ে দেই, বা এটা যদি শুধু ডিজি শিপিং এর উপর চাপিয়ে দেই, তাহলে এখান থেকে আসলে ফ্রুটফুল যে একটা সলিউশন সেটা কখনো বের হয়ে আসবে না। এই জন্য এই কাজের সাথে যারা দক্ষ, ম্যানিং এর সাথে যারা দক্ষ, এই অ্যাসোসিয়েশনের ভিতরে যারা রয়েছেন তাদেরকে একটা সাব কমিটি করে দিলে তারা এটা নিয়ে একটা পরিকল্পনা করতে পারে। তখন আমরা এটা ডিবেট টেবিলে নিয়ে আসলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা করা ভালো হবে, এটা করা ভালো হবে না। তখন এটা থেকে যে সংশোধিত যে প্রস্তাবনা, তখন সেটা নিয়ে কাজ করতে পারি। আরেকটা সাব কমিটি করা যেতে পারে যারা বিভিন্ন এমবেসিতে আমাদের সিমেন্টদের ভিসা রিলেটেড ব্যাপারগুলি নিয়ে তারা ডিল করতে পারে।
আমাদেরকে একটু হাইলাইট করতে হবে, আমাদের একটু অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। আমাদের অনেক ডাইনামিক এবং প্রমিনেন্ট সিনিয়ররা রয়েছেন যাদের রিচ অনেক উপরে, তাদেরকে দিয়ে, তাদেরকে যদি সম্মানের সহিত একটা কমিটি করে তাদেরকে দিয়ে যদি আমরা এই ধরনের এমবেসিগুলিতে যদি অ্যাপ্রোচ করতে পারি, এবং সাথে যদি আমাদের ম্যানিং এজেন্সি যে অ্যাসোসিয়েশন রয়েছে তাদেরকে সাথে নিয়ে যদি আমরা এটা করতে পারি, বা ডিজি শিপিং এর যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদেরকে সাথে নিয়ে আমরা যদি এই অ্যাপ্রোচগুলি করতে পারি, তাহলে আমাদের লেভেলে অনেক জায়গা থেকে কিন্তু ফলপ্রসূ একটা মানে অ্যান্সার পাবো, তাদের কাছ থেকে রেসপন্স পাবো যে হ্যাঁ তারা আপনি যদি একটা লোকের দরজা পর্যন্ত যে নক করতে পারেন, অ্যাটলিস্ট হ্যাঁ না তো একটা কিছু বলবে, এবং সে চক্ষু লজ্জা হইলেও বলবে যে হ্যাঁ ঠিক আছে দেখতেছি। এরকম একবার দুইবার অ্যাপ্রোচ করলে আমাদের মনে হয় যে আমরা অনেক সুফল হবো। আমরা শুধু সরকারের উপরে যদি তাকিয়ে থাকি তাহলে কিন্তু এটা হবে না। তো সরকারের উপরেও আমাদের একটা যৌক্তিক চাপ দিতে হবে, খালি মিটিং মিছিল করে সভা ব্যানার বা বিক্ষোভ করে কিন্তু এগুলো আদায় করা যাবে না। এইটাকে একটা সিস্টেমেটিক পদ্ধতিতে নিয়ে আসতে হবে, এর জন্য একটা কমিটি থাকা দরকার। আমরা দেখেছি যে আমাদের যারা সিনিয়র রয়েছেন, অনেক সিনিয়র রয়েছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠানে সম্মানের সাথে কাজ করতেছেন, তারা কিন্তু আসলে সম্মান চায়, তাদেরকে আমরা সম্মান দিব। আর জুনিয়ররা চাচ্ছে তাদের জব সিকিউরিটি এবং জবকে কিভাবে আরো আপলিফট করা যায়, তারা যাতে পৃথিবীর বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে তারা যাতে রিক্রুটমেন্ট হতে পারে, এই ব্যাপারগুলো তাদের মধ্যে কাজ করে। তাহলে আমরা দুইটা গ্রুপকে যদি দুই ধরনের ফ্যাসিলিটি দেই, একজনকে সম্মানের সাথে আমরা ডিল করি, আরেকজনকে যদি আমরা তাদের সুন্দর ভবিষ্যতের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে দেখবেন যে এই প্রতিষ্ঠানটার সুনাম, এই প্রতিষ্ঠানের দক্ষতা, এই প্রতিষ্ঠানের যে ইমেজ, এটা অনেক উপরে উঠে যাবে। তো এগুলি ছিল কিছু প্রস্তাবনা। এবং নেক্সট যারা এই বোমার ইলেকশন করবেন তাদের কাছে আমার কিছু দাবি রয়েছে। তাদের দাবিটা হচ্ছে যে তারা যাতে তাদের ম্যানিফেস্টোতে এই কাজগুলিকে প্রায়োরিটি ভিত্তিতে যোগ করে। এর মধ্যে একটি হচ্ছে যে ইউএই, সিঙ্গাপুর সহ যতগুলি সিমেন্ট হাব রয়েছে, সেই হাবগুলির যাতে ভিসা বাংলাদেশি সিমেন্টরা সহজে পেতে পারে, এই জন্য তাদেরকে একটা গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ভিত্তিকে এই দায়িত্বটা নিতে হবে, যাতে আমাদের জব মার্কেটটা ক্রিয়েট হয়। জব মার্কেট ক্রিয়েট হলে আমাদের ইন্টারনালি যে সিমেন্ট অ্যাসোসিয়েশন রয়েছে বা আমাদের মেরিনার অফিসার রয়েছে, তাদের কিন্তু জীবনযাত্রার মান অনেক উন্নত হবে। আমরা যদি কম্পেয়ার করি যদি ডিফেন্স কালচারের সাথে বা অন্য আরেকটা যে ক্যাডার ভিত্তিক যে সরকারি জব রয়েছে তাদের সাথে যদি আমরা কিছুটা চিন্তা করি, তাহলে দেখবেন তাদের জব সিকিউরিটি রয়েছে। এই জব সিকিউরিটি থাকার কারণে তাদের মধ্যে ন্যূনতম কোয়ালিটি, একটা ন্যূনতম ক্লাস, এগুলি মেনটেন করা যায়। আমাদের মধ্যে সেটা করা যাচ্ছে না, কারণ আমাদের অনেকেই অনেক ভালো জায়গায় জব করছেন, কিন্তু অনেকেই কিন্তু তার জব সিকিউরিটি নেই। কেন নেই? আমাদের এই ভিসা সমস্যার কারণে তাদের এই জব সিকিউরিটিটা দেওয়া যাচ্ছে না। 2 নাম্বার বিষয় রয়েছে, ঢাকা এয়ারপোর্টে একটা ডেজিগনেটেড সিমেন্ট ডেস্ক রাখতেই হবে। ঢাকা এয়ারপোর্টে একটি ডেজিগনেটেড সিমেন্ট ডেস্ক রাখতে হবে, সব ধরনের সিমেন্টদেরকে যে হয়রানির হাত থেকে যাতে তারা মুক্ত হতে পারে। কারণ আমরা প্রায় সময় দেখেছি যে আমাদের সিমেন্ট বুক নিয়ে এই ডেস্ক থেকে সেই ডেস্ক, সেই ডেস্ক থেকে অন্য ডেস্ক, এভাবে কিন্তু ঘোরাঘুরি করতে হয়। তো এই জন্য আমাদের যদি একটা ডেজিগনেটেড সিমেন্ট ডেস্ক, যেটা আমরা অন্য দেশে কিন্তু দেখি, সিঙ্গাপুরে দেখেছি, দুবাইতে দেখেছি, জাপানে দেখেছি, কোরিয়াতে দেখেছি যে সিমেন্টের একটা রো আলাদা রয়েছে। যখনই সেখানে সিমেন্টরা না থাকে অন্যরা যেতে পারে, কিন্তু সেখানে সিমেন্টরা গেলে সেই অফিসার একটা সিমেন্ট বুক, সিমেন্টের যে কন্ট্রাক্ট পেপার, ওকে টু বোর্ড, এইসব বিষয়ে তার একটা বেসিক ধারণা থাকে। তখন সে ওই অভিজ্ঞতার আলোকে তাকে ইমিগ্রেশন ক্লিয়ার হতে সুযোগ দেয়। আর যদি অন্য একটা ইন জেনারেল ইমিগ্রেশন অফিসার থাকে, তাহলে কিন্তু সে দেখা যায় যে কনফিউজ হয়ে যায়, এইটা কি ওইটা কি, নানান ধরনের প্রশ্ন করে, এবং আমাদের যারা সিনিয়র রয়েছে তারা কিন্তু প্রায় সময় এখানে হয়রানির শিকার হয়। তাহলে আমাদের একটা ইমিগ্রেশন ডেস্কের জন্য দাবি রাখতে হবে, এবং এটা সরকারের যে সমস্ত দপ্তরে এটাকে নক করার দরকার, এটা ভদ্রতার সাথে আমাদেরকে সেটাকে নক করতে হবে। আমার মনে হয় যে এটা আমরা যদি এটাকে গুরুত্ব আকারে দিয়ে থাকি, তাহলে অবশ্যই আমরা এটা আদায় করতে পারবো। আমরা এর চেয়ে অনেক অনেক দুরূহ জিনিস আমরা আদায় করেছি, অতএব এটা আদায় করা খুব বেশি কঠিন হবে না। এর পরের বিষয়টা রয়েছে, সরকারি ও বেসরকারি মেরিন একাডেমিতে যৌক্তিক আকারে ক্যাডেট ভর্তি করতে হবে। এখন যেমন অযৌক্তিক কিছু ক্যাডেট ভর্তি হয়ে রয়েছে, 2-3 বছর হয়ে গেছে যে ক্যাডেটরা এখনো জব পাচ্ছে না, এরকম যাতে না হয়, অ্যাটলিস্ট 1.5 বছর মধ্যে যাতে সে ক্যাডেটশিপ করতে পারে, এই ধরনের যাতে ব্যবস্থা থাকে, সেটা আমাদেরকে
নির্ধারণ করতে হবে। এটা কিভাবে নির্ধারণ করা যায়? সরকারের সাথে লিয়াজো করে আপনারা যদি প্রতি বছর কতজন ক্যাডেট এখনো সিডিসি নিয়েছে কিন্তু জব হয়নি, এটা একটা লিস্ট দেখেন, তাহলেই বুঝতে পারবেন। যদি দেখেন যে না আপনাদের চাহিদা আছে, আপনারা বেশি ভর্তি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু যখন দেখেন যে মার্কেটে অ্যাভেলেবেল আপনার ক্যাডেট রয়েছে এবং তারা অনেক সাফার করছে, তাহলে আপনি কেন বাড়তি কিছু ক্যাডেট নিয়োগ দিয়ে তাদের জীবনকে আরো দুর্বিষহ করবেন তুলছেন? হ্যাঁ, আপনি বলতে পারেন যে তারা জেনে শুনে আসছে, তাহলে তাদেরকে প্রপারলি জানান যে আসলে জব মার্কেটের অবস্থা এরকম, দেখেন কয়জন মানুষ আসে। এরপরের বিষয়টা রয়েছে সরকারি বিভিন্ন পদে, মেরিন সেক্টরে যে সরকারি বিভিন্ন পদে বেশি বেশি মেরিন অফিসার বা ইঞ্জিনিয়ার অন্তর্ভুক্তি করার জন্য জোরালো দাবি অব্যাহত রাখতে হবে। সরকারের বিভিন্ন দপ্তরের কাছে আমাদের জোরালো দাবি অব্যাহত রাখতে হবে যে যে সমস্ত জায়গায় মেরিন ইঞ্জিনিয়াররা অবদান রাখতে পারবে, সেটা যাতে অন্য প্রফেশন থেকে লোকজন এসে সেই জায়গাগুলো দখল না করে। এটা আমাদের ইন্টিগ্রিটি, এটা আমাদের ডিগনিটির বিষয়। অতএব এই জায়গাগুলিকে এনশিওর করতে হবে, জোরালো একতাবদ্ধভাবে এটাকে মোকাবেলা করতে হবে, জেন্টেল ভাবে মোকাবেলা করতে হবে। এটা রাস্তায় দাঁড়ায় বিক্ষোভ মিছিল করে করা যাবে না। আমরা যদি একতাবদ্ধ হই তাহলে অনেক কিছু করা সম্ভব। 3 নাম্বার রয়েছে আমাদের ডিজি শিপিং এ যে এসটিসিডব্লিউ বিভিন্ন কোর্স রয়েছে, সিওসি পরীক্ষা রয়েছে, এগুলিকে আরো গতিশীল ও স্বচ্ছ পরিকাঠামোর মধ্যে নিয়ে আসা যায়, সেটার ভিতরে আমাদেরকে জোরালো একটা অবদান রাখতে হবে। আমাদের এখনো অনেক লোকজন দেশের বাইরে পরীক্ষা দিতে চলে যাচ্ছে, শুধুমাত্র তারা কি পড়বে, কিভাবে অ্যান্সার দিবে এগুলি না জানার কারণে। আমাদের বর্তমান ডিজি শিপিং এ যে ধরনের এক্সামিনার রয়েছে, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে বলতেছি, তাদের অনেক অনেক তাদের ডেডিকেশন রয়েছে, কিন্তু তাদেরকে আমাদের এই জুনিয়র যারা এক্সাম দিতে আসছে তাদেরকে আরেকটু কিছু গাইডলাইন দিতে হবে। সেটা আপনারা সরাসরি না দেন, কিন্তু যে সমস্ত ইনস্টিটিউট এই কোর্স বা সিওসি যে প্রিপারেটরি কোর্স করাচ্ছে, তাদেরকে প্রতি 3 মাস পর পর আপনারা একটা গাইডলাইন দেন যে আমরা এইটা এক্সপেক্ট করতেছি। তো অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার এই প্রস্তাবনাগুলিকে, কিন্তু একবার ভেবে দেখেন যে এই সংগঠন, আমাদের এই প্রাণের সংগঠন বোমাটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। আমি নিজে ভোটার হয়েছি এবং 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত আমি আমার সাবস্ক্রিপশন ফি দিয়ে আমি আপডেট করে ফেলেছি। আমিও চাবো আপনি ভোট দিতে পারেন আর না পারেন, আপনি অতি সত্বর এই বোমার মেম্বার হয়ে যান। আমাদের অনুরোধ থাকবে আপনি মেম্বার হয়ে যান। আপনি যদি বাংলাদেশ মেরিন অফিসার বা ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এটার মেম্বার হয়ে যান। হয়তো এইবার আপনি ভোট দিতে না পারেন, কিন্তু সামনের বার পারবেন। কিন্তু যদি মেম্বার থাকেন তাহলে প্রতিটা পদক্ষেপে আপনি এই সংগঠনকে আরো কিভাবে গতিশীল করা যায়, আরো কিভাবে এটাকে কাজে পরিণত করা যায়, আমাদের উন্নয়নের কাজে ব্যবহার করা যায় এই সংগঠনটিকে, সেটা আপনারা অবদান রাখতে পারবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া রাখবেন। আর এই আমাদের মেরিন সেক্টরে যে যেই কষ্টে রয়েছে তাদের কষ্ট লাঘবের জন্য সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।